গুলটে গুলটে একবার একবার এখানে আয়, এখানে আয়, একটা জিনিস দেখবি আয়। কি? এই দেখ। চল একটু এগিয়ে দেখি। না, ভেতরে যদি সাপ খোপ থাকে আমরা গোপাল দাদুকে আগে জানাই। পুটি ঠিক বলেছে। তাহলে তাই হোক, চল সবাই মিলে গোপাল দাদুর বাড়ি। আমার গণনা নির্ভুল মহারাজ। তবে তো খুব চিন্তার বিষয়। রাজ্যতীষী, এর কি কোনো প্রতিকার নেই? যা ঘটার তা ঘটবেই, একে খণ্ডাতে পারা যাবে না। তাহলে আগাম জেনে আমাদের লাভ কি? লাভ তো আছে মন্ত্রী মশাই, জানা থাকলে বিপদের সাথে লড়াই করতে সুবিধে হয়। ঠিক 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 ঠিক, এই ভয়ঙ্কর ঝড়ে আমাদের প্রজাদের তো রক্ষা করতেই হবে। তাহলে আমার এই প্রাসাদের মধ্যে আমার সমস্ত প্রজাদের থাকার ব্যবস্থা করতে হবে। কি করে সম্ভব? আপনার প্রাসাদের সব প্রজাদের পুনর্বাসন হবে না। কিন্তু আমার রাজ্যের একটা প্রজাও যেন বিপদে না পড়ে। ভাবো ভাবো, সবাই ভাবো। আজ থেকে তোমাদের মানে আমার সব রাজকর্মচারীদের 24 ঘন্টা সজাগ থাকতে হবে। গোপাল, রাজ্যতীষী আমাদের আগাম জানিয়ে খুব উপকার করেছেন। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগটা তাহলে আমাদের নিতেই হবে। দাদু, আর দাদু, আমরা খেলতে গিয়ে না একটা জিনিস দেখতে পেয়েছি। একটা সুড়ঙ্গ। বলিস কি রে, এ তো দারুণ ব্যাপার। চল তো, আমাকে নিয়ে চল তো। ও মা, এই তো এলে। আবার কোথায় যাচ্ছ? আমি বলি, পায়ের নিচে তোমার কি সর্ষে আছে নাকি? খুব বড় বিপদ আসছে গিন্নি, সামলাতে হবে, নইলে সবার বিপদ। বিপদ? হ্যাঁ গিন্নি, আমি এসে সব বলছি, চল। এই দেখো দাদু, ওই সুড়ঙ্গ। এবার চল তো, ভেতরে গিয়ে দেখি। কি করে যাবে গোপাল দাদু? ভেতরটা তো অন্ধকার। তা অবশ্য ঠিকই বলেছিস। চল, এখন আমরা বাড়ি যাই, মশাল নিয়ে আসি। সেই ভালো। মহারাজ, 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 উপায় এসে গেছে আমাদের হাতে। উপায়? কি উপায় গোপাল? সমস্ত প্রজাদের সুরক্ষিত রাখা। মানে? ওই রাজ্যের শেষ প্রান্তে যে মাঠটা আছে না, তার নিচে একটা সুড়ঙ্গ, বিশাল। মহারাজ, গোপাল মনে হয় বিপদের গুরুত্বটা ঠিক বুঝতে পারেন। মহারাজ, গোপাল ঠিকই বলেছে, আমাদের একবার ওখানে গিয়ে দেখে আসা উচিত। একবার যাওয়া উচিত। সবাই যখন চাইছে তখন যাওয়া যাক। চলো চলো সবাই। বাবা, এ তো বিশাল সুড়ঙ্গ। যতদূর যাচ্ছে মশালের আলো, সুড়ঙ্গটা দেখে লাগছে বড়ই ভালো। মহারাজ, আমার মনে হচ্ছে এখানে আমাদের প্রজারা সুরক্ষিত থাকবে। আমারও তাই মনে হয় মহারাজ। মন্ত্রী, ও মন্ত্রী, তোমার কি মনে হয়? সবাই যখন চাইছে তখন। সেনাপতি, লোক লাগাও, পরিষ্কার করে বাসযোগ্য করতে হবে তো। আমাদের হাতে তো আর নষ্ট করার মতো সময় নেই। ঠিক আছে মহারাজ, হয়ে যাবে। গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার তো কোনো ভাষাই নেই। প্রশংসা আমার প্রাপ্য নয় মহারাজ, আমার বানর সেনা, ওরাই আমাকে এই সুড়ঙ্গের খবর দিয়েছে। মন্ত্রী, তুমি পুরো ব্যাপারটা দেখবে, যাতে আজকের মধ্যেই সুড়ঙ্গটা পরিষ্কার হয়ে যায়। আর আমি কাল থেকেই প্রজাদের এখানে সরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। দেখছি না, করতেই হবে। আরে সময় নেই একদম।
দরকারি জিনিস গুছিয়ে নাও, কাল আমাদের সুড়ঙ্গতে আশ্রয় নিতে হবে। এ কি সর্বনাশ হলো গো! এখানে আমাদের কিছু করার নেই গিন্নি, প্রকৃতির মার। প্রকৃতির কাছে মানুষ বড় অসহায়। ভাগ্যিস ভাগ্যিস রাজ জ্যোতিষীর গণনায় আমরা আগাম জানতে পারলাম। একটাই ভগবানের কাছে আর্জি, ক্ষতি যেন খুব বেশি না হয়। কি ভাবছেন মহারাজ? আর ভাবনা কি আর একটা রানী, ভাবনা সঠিক। এই মুহূর্তে আমার রাজ্য এক ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। আমাদের রাজ জ্যোতিষী গণনা করে জানিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই কৃষ্ণনগরে আছড়ে পড়বে। আর আমার রাজ জ্যোতিষীর গণনা তো মিথ্যে হবার নয়। আমি রাজা, কৃষ্ণনগরের রাজা, আর আমার দায়িত্ব যেন আমার সব প্রজা সুরক্ষিত থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন, সব ঠিক হয়ে যাবে দেখবেন। সব সব যেন ঠিকঠাক হয়ে যায়। কি যে হবে পণ্ডিত বউ, খুব চিন্তায় আছি গো। আমাদের ওই চিন্তাটুকুই তো আছে, আশা করি খুব ক্ষতি হবে না। ওহ, জানি না ক্ষতির পরিমাণ কত হবে, তবে আগাম জানার ফলে সমস্ত প্রজাদেরকে সুরক্ষা তো অন্তত দিতে পেরেছি। এবার ঝড় থামলেই তো আসল কাজ। হ্যাঁ, ওইটার জন্যই তো বসে আছি। প্রাকৃতিক বিপর্যয়ের পরই তো আসল কাজ, কিছু কামাতে হবে। রাজ্যতীশী, এই তাণ্ডব কখন থামবে গো? মহারাজ, গণনায় দেখতে পাচ্ছি কাল সকালে ঝড় থেমে যাবে। দেখো, তোমার এই গণনাটাও যেন মেলে। মিলবে মহারাজ, মিলবে। কাল সকালে সূর্য উঠবে। এবার কি করব? আমার তো সব গেল। ও হায় হায় হায়, সব রাজ্যে যেখানেই গেলাম সেখানেই এক দৃশ্য, পুরো রাজ্য বিধ্বস্ত। মন্ত্রী, বলুন মহারাজ। আমার আদেশ, এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যাদের ঘর ভেঙে গেছে তাদের ঘর আগের মতো বানিয়ে দিতে হবে। আর তুমি এই দায়িত্বটা নাও। নিশ্চয় মহারাজ, এ আমার কাছে আশীর্বাদ। আমি আজ থেকেই কাজ শুরু করব। এই কেলে করেছে মন্ত্রীমশাই, এবার সুখে চুরি করতে পারবে। রাজ্যের প্রজাদের ঘর হোক বা না হোক, মন্ত্রীমশাইয়ের পকেট ঠিক ভরবে। মহারাজ, একটু আলোচনা করে দায়িত্ব ভাগ করলে হতো না? হ্যাঁ, আলোচনা করে? কেন কেন বলো তো? এই গোপালকে থামাতে হবে মহারাজ। এখন আলোচনার কোনো সময় নেই। এখন যুদ্ধকালীন তৎপরতাতে কাজ করতে হবে। মন্ত্রীর মাথাতে যে কতখানি চাপ তা একটা ভাঁড় কি করে বুঝবে? ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি রাজাজ্ঞা পালন করুন, আমি আমার মনের আজ্ঞা পালন করতে যাই। গোপাল, এখন ঝগড়া বিবাদ করার সময় নয়। আমাদের রাজ্য সংকটে, এখন আমাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। মহারাজ, আমি কাজই করতে যাচ্ছি, আমার কাজ একটু আলাদা। কিন্তু গোপাল রেগে গেল কেন? আমাদের সব চলে গেল, সব। কেদো না গিন্নি, কেদো না।
মহারাজ ঘর গড়ে দেবার জন্য মন্ত্রীমশাইকে দায়িত্ব দিয়েছেন। মন্ত্রী মশাইকে মহারাজ আর কাউকে পেলেন না না গো। যার 9 হয় না তার 90তেও হবে না, কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র নই। মন্ত্রীমশাইকে চুরি করার জন্য খোলা মাঠ আমি কিছুতেই দেব না গিন্নি। আমাদের ঘরের চাল উড়ে গেছে। কাঁদিস না বাবারা, কাঁদিস না, আবার সব ঠিক হয়ে যাবে। এখন কিছুদিন ওই সুড়ঙ্গে আমাদের থাকতে হবে, বুঝলি? আর একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? শোন, তোদের কাজ হলো মন্ত্রীমশাই আর বটা ঘটার উপর নজর রাখা। ওরা কোথায় যায়, কি করে, সব খবর আমার চাই। ঠিক আছে দাদু, তোমাকে সব খবর দেব। আমরা আজ থেকেই নজর রাখবো। ওহ, কতদিন পর একটু বাড়তি লক্ষ্মী লাভ হবে। গোপালটা প্রায় ঘেঁটে দিচ্ছিল। ওর মুরব্বিয়ানাটা বন্ধ করতে পেরে কি ভালো লাগছে। যাই বটা ঘটার কাছে। এই গুলটে ন্যাপলা, ওই দেখ মন্ত্রী মশাই। খুব ফুটতে দেখছি। চল, পিছু পিছু চল, দেখি কোথায় যায়। বটা ঘটা, বটা ঘটা, বাড়ি আছিস? হ্যাঁ আছি। অনেক কথা আছে, আসছি। আমাদের খুব সতর্কভাবে কাজ করতে হবে। গোপালের ওই বিচ্ছু বাচ্চাগুলো যেন কোনোভাবে আমাদের পরিকল্পনা জানতে না পারে। বটা ঘটা, জানলাটা বন্ধ কর। ওই বিচ্ছুগুলো যেন লুকিয়ে আমাদের কথা শুনতে না পারে। শোন, যাদের বাড়ি ঝড়ে ভেঙেছে তাদের বাড়ি মহারাজ করে দেবেন। আমাকে দায়িত্ব দিয়েছে। আমার কাছে রাজকোষের অর্থ, এই অর্থের অর্ধেক আমাদের পকেটে, আর অর্ধেকে বাড়ি তৈরি হবে। মানেটা কি হলো? কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। এই সর্বনাশটা আছে বলে এই আমি একটু করে কমে খাচ্ছি, আর তার সাথে ওদেরকেও খাওয়াচ্ছি। শুনলি তো, চল। গোপাল দাদু, সব শুনলে তো? মহারাজকে আজকেই সব জানিয়ে দিও। না না, আজই সব কথা বলতে পারবো না। মহারাজ প্রমাণ চাইবেন, আগে প্রমাণ হাতে পাই তারপর। খুব ভালো কাজ করেছিস বাবারা, তোরাও একটু সাবধানে থাকিস। আমি এখন রাজসভায় যাচ্ছি। দুর্যোগ তাহলে গেল। এবার তাড়াতাড়ি সব আগের মতো করে ফেলতে হবে। কি গোপাল, কাজ কেমন হচ্ছে গো? মন্ত্রীমশাই যখন দায়িত্ব নিয়েছেন তখন ঠিকই হবে। বলছো তাহলে মন্ত্রী ভালোভাবেই কাজ করছে? বটা ঘটা খুব যত্ন করে কাজ করছে, আর আমি সারাক্ষণ নজরদারি করছি। এই কাজটা মন্ত্রী ভালো করে করছে, আর আমি খুব খুশি। কাজ শেষ হয়ে গেলে আমি মন্ত্রী বটা আর ঘটাকে পুরস্কার দেব। মহারাজ, আপনাকে সরল সাদা পেয়ে মন্ত্রী রাজকোষ চুরি করে ফাঁক করে দিচ্ছে। আমি আগে প্রমাণটা জোগাড় করি, তারপর। গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা। কেন, আবার কি সর্বনাশ হলো? ঘরের দেওয়ালটা হঠাৎ ভেঙে পড়লো। মানে এই তো সেদিন তোমাদের বাড়িঘর মহারাজ বানিয়ে দিলেন। গোপাল দাদা, গোপাল দাদা, আমার ঘরের চালটাও ভেঙে পড়েছে। সে কি, তোমারও? কি দরকার ছিল এভাবে কম দামে জিনিস দিয়ে ঘর বানানোর? না না, এই দোষটা মহারাজের নয়, এই দোষ আমাদের মন্ত্রী মশাইয়ের। আমি একটা প্রমাণ চাইছিলাম। চলো মহারাজের কাছে চলো। চলো গোপাল দাদা। কি গো, আজ রাজসভায় যাবে না? না গো গিন্নি, মহারাজ আমাকে ছুটি দিয়েছেন। এত খাটাখাটুনি গেল, তাই মহারাজ খুশি হয়ে ছুটি দিয়েছেন। তাহলে চলো না, আজ মায়ের কাছে যাই। মা খুব খুশি হবে, আর আমি তোমার দেওয়া 7 নলি হাতটা দেখাবো। চলো তাহলে দুদিন কাটিয়ে আসি। তাহলে গুছিয়ে নি।
হ্যাঁ কি বলছো তোমরা? হ্যাঁ এও কি সম্ভব? আমি কোথায় ভালো কাজ করার জন্য মন্ত্রীকে দুদিন ছুটি দিলাম। হ্যাঁ মহারাজ, এর এক বর্ণ মিথ্যে নয়। মহারাজ, দিশি কুকুরের লেজ কখনো সোজা দেখেছেন? যতই টানুন না কেন, ছেড়ে দিলে সেই খণ্ডতক। না আজই ওর শেষ দিন। ওকে আগে আমি ডাকি, তারপর ওর বিচার শুরু করব। মহারাজ, একদম না। মন্ত্রীমশাই যেন ঘুণাক্ষরেও টের না পান যে আমরা সব জেনে গেছি। মন্ত্রীমশাই ছুটি কাটা, তারপর মন্ত্রীর ঘর কিভাবে ভাঙতে হয় সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। ঘুঘু দেখেছেন, এবার ফাঁদটা দেখুন। বাবা লোভী মন্ত্রী, টোপটা তো গিলবেই। তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন। 2 পা হেঁটে দেওয়াল ধারে, কোদাল দিয়ে খুঁড়ে খাড়ে, দেওয়ালটাকে ভেঙে দিয়ে সোনার মোহর জানা নিয়ে। এবার কিছু বুঝলে গিন্নি? কি যে রহস্য করছ, কিছুই বুঝতে পারছি না। দুধ তো এবার এই নকশাটাকে কায়দা করে মন্ত্রী মশাইয়ের ঘরের মধ্যে রেখে আসতে হবে। ব্যাস, যাই ন্যাপলা গুলটের বাড়ি থেকে একটু ঘুরে আসি। মানুষটা কি পাগল হয়ে গেল নাকি? ও ঠাকুর, ও ঠাকুর, একটু দেখো মানুষটাকে। ঠাকুর, গুলটে, গুলটে, কি গোপাল দাদু, কি হয়েছে? শোন, সাবধানে কাজটা করতে হবে। মন্ত্রী মশাই আর মন্ত্রীগিন্নি বাড়ি নেই, আমি খবর নিয়েছি, বুঝলি? তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কাজ না হয়ে যাবে। আমি জানি বাবা, তোরা তো আমার বানর সেনা। আমি এখন আসছি, কাল খবর নেব। আমি আজ এক্ষুনি গিয়ে কাজটা করে আসছি। এটা কি? পুরনো কাগজ, একটা নকশা আঁকা, কি একটা লেখা আছে। তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন। 2 পা হেঁটে দেওয়াল ধরে, কোদাল দিয়ে খুঁড়ে খাঁড়ে, দেওয়ালটা ভেঙে দিয়ে সোনার মোহর জানা নিয়ে। গিন্নি, গিন্নি, গুপ্তধন, গুপ্তধন, বিরাট খবর, আমার পিতার গুপ্তধন। কি হলো? কি হলো? চাচাচ্ছ কেন? কি হলো? এই দেখো। ও মা, শিক্ষি গো, কিন্তু কোন দেয়াল সেটা তো লেখা নেই গো। পূব দিকের থেকে এসেছে উড়ে, সুতরাং ওই পূব দিকের জানলা ধরে 2 পা হেঁটে খুঁড়বো। যাই বটা ঘটার কাছে একটা কোদাল নিয়ে আসি। গুপ্তধনের কথা বলো না, তাহলে ভাগ দিতে হবে। তুমি খেপেছো? আমি কি অত বোকা নাকি? বলবো বাগান করবার জন্য মাটি কোপাবো। যাই, 1 2, বুঝলে গিন্নি? এইখানে কোপাতে হবে। একটু জোরে, হেইও, দেওয়াল ভাঙো, হেইও। ভাঙো, 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 হেইও, দেয়াল ভাঙো, হেইও। এবার পাবো, এবার পাবো গুপ্তধন। কোথায় গো গিন্নি? এখানে তো গুপ্তধন নেই। তাহলে পাশের দেয়ালটা, ওটাও ভাঙো। ঠিক বলেছো। বাবা
খুব সুন্দর, খুব সুন্দর। গোপাল বিশ্বে আমার মন্ত্রী একমাত্র লোক যে কিনা গুপ্তধনের জন্য নিজের ঘরের দেওয়াল ভাঙে। মন্ত্রী মশাই, গুপ্তধন তখনও ছিল না, এখনো নেই। শুধু ঘর ভাঙার কষ্টটা কেমন লাগে সেটা জানালাম। এই এই, তুমি কম দামের ভেজাল জিনিস দিয়ে গরিবের ঘর বানালে, হ্যাঁ? তোমার কাছে যা অর্থ আছে সেটা এক্ষুনি ফেরত দাও। আর তোমার দুই সাগরেদ বটা আর ঘটা আমার কাছে সব স্বীকার করে নিয়েছে আর সমস্ত অর্থ ফেরত দিয়েছে। তাই তোমাকেও ফেরত দিতে হবে। আর নিজের ঘরের দেওয়াল তোমাকে একাই তুলতে হবে। ও ভোলা ময়রা, ও পুটির বাবা, তোমাদের ঘর আবার করে দেওয়া হবে। এবার কিন্তু সব দায়িত্ব গোপালের। একই সবাই আছে, কিন্তু কই তাকে তো দেখছি না। তাকে আর দেখবেন কি করে মহারাজ? দেখুন, সে হয়তো এখনো তাকে সর্ষের তেল মেখে শ্বশুর বাড়ির আদর খাচ্ছে। না, শ্বশুর বাড়ি যাবে বলে তো গোপাল ছুটি নিয়েছিল বটে, তবে সে ছুটি তো শেষ। আরে আজ তো তার রাজসভায় আসার কথা। আর গোপাল ভাঁড় কখনো কথার খেলাপ করে না, তাই সোজা সেখান থেকে এখানেই চলে এলাম। এই তো বলতে না বলতেই গোপাল চলে এসেছে। কিন্তু আপনি কি খেয়াল করেছেন মহারাজ, এসে থেকেই গোপাল কেমন দেখিয়ে দেখিয়ে শুনিয়ে শুনিয়ে ঢেঁকুর তুলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করেছি। ইয়ে না, মানে গোপালের মনে হয় খাওয়া দাওয়াটা একটু ভারী হয়ে গেছে। কি করব মহারাজ, এমন সুস্বাদু খাবার যেন এখনো মুখে লেগে আছে। গোপাল মনে হচ্ছে একেবারে কবজি ডুবিয়ে খেয়েছে। তবে শাস্ত্রে লেখা আছে অতি ভোজন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বৃথাই বলা, গোপাল এসব কথা এক কান দিয়ে ঢোকাচ্ছে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে। না 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 না, তা কেন হবে? ওই তো গোপাল খুঁটিনাটি শুনছে আর মিটি মিটি হাসছে। ওই হাসিটাই হবে মহারাজ। তবে গোপাল যা কিপটে, তাতে নিজে সবার খাবে, তবে সবার জন্য নিজে কিছু খরচ করবে না। আমি মন্ত্রী মশাইয়ের সঙ্গে একমত। এই কথা স্বীকার করতেই হবে, গোপাল কিঞ্চিত নয় বরং বাড়াবাড়ি রকমের মিথ্যব্যয়ী। এটা আমি কি শুনছি, তুমি নাকি কিপটে? এই তো টেকো ব্যাটা এবার আচ্ছা পেঁচে পড়েছে। তাই না হয় মেনেই নিলাম আমি কৃপণ, কিন্তু কিপটে কে নয় মহারাজ? তাই তো, এই প্রশ্নের এখন আমি কি উত্তর দিই? এই হলো গোপালের কারসাজি। যেই দেখলো নিজে আটকে গেছে, অমনি সবাইকে নিয়ে টানাটানি শুরু করেছে। না না না, ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। গোপালের প্রশ্নটা তো আমাকে বেশ ভাবিয়ে তুলল। আচ্ছা মহারাজ, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। চিন্তাটা কি সেটা তো বলবেন। চিন্তা হলো আমার সভাসদদের মধ্যে কে সব থেকে বেশি কৃপণ সেটা আমায় জানতে হবে। ওহো, এই কথা! আমি ভাবলাম কি না কি। না না মহারানী, ব্যাপারটা ওরকম উড়িয়ে দেবার মতো নয়। এই একটা চিন্তাই সকাল থেকে আমাকে বিচলিত করে রেখেছে। তাহলে এখন কি করবেন আপনি মহারাজ? সেটাই তো ভাবছি। একদিকে মন্ত্রী তো অন্যদিকে আবার গোপাল। সভাকবি, সেনাপতি, অমাত্য, পণ্ডিত এদেরই বা বাদ দেবেন কেন মহারাজ? এই দেখো, তুমি তো দেখছি সব কেমন আমার গুলিয়ে দিলে। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তবে আর চুপ করে বসে না থেকে বলো বলো, বলে ফেলো। আরে বুদ্ধিটা কি?
আপনি বরং সভার সবাইকে কিছু না কিছু দিতে বলুন আপনাকে। যে যেমন দেবে তাই দেখেই আপনি বুঝে যাবেন কে কৃপণ আর কে দানি। তোমারও যেমন বুদ্ধি রানী। আরে আমি চাইলে সবাই তো আমাকে খুশি করার জন্য বেশি বেশি দেবে, তবে আর আসল কথাটা জানবো কি করে? তবে তো আপনাকে কোনো সাধু সন্ত বা যোগী পুরুষকে ধরে আনতে হবে মহারাজ, যিনি হাত গুনেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আরে 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 এইটা এবার একটা বুদ্ধি যেন টুক করে উঁকি মারছে আমার মাথার ভেতরে। মনে হচ্ছে এতেই কাজের কাজটা হবে। এ আবার আপনার কেমন হেয়ালি? না 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 না, কোনো হেঁয়ালি নয়। তুমি শুধু আমি যা বলছি সেটাই প্রচার করে যাও। সব শুনে আমার তো আরো সব গুলিয়ে গেল। তোমার গুলোলেও আমি যে এবার এই এক চালেই সব কটাকে একেবারে চেলে নেব। কি হলো, সবাই ওরকম উসকুস উসকুস করছো কেন? উসখুস তো করবেই মন্ত্রী মশাই। রাজসভায় মহারাজ নেই, মানে এ যেন অনেকটা ওই ধর আছে কিন্তু মুন্ডু নেই, তেমন ব্যাপার, তাই না? গোপাল ঠিকই বলেছে, রাজা না থাকলে রাজসভার হবে কি করে? কিন্তু ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝতে পারছি না। মহারানী খবর পাঠিয়েছেন, এক ত্রিকালজ্ঞ সাধু হিমালয় থেকে নেমে এসেছেন মহারাজকে গুরুমন্ত্র দেবেন বলে। তাই এক সপ্তাহ মহারাজ রাজসভায় আসতে পারবেন না। হঠাৎ করে মহারাজ আবার এইসব মন্ত্রতন্ত্র নিয়ে মাথা ঘামারি গেলেন কেন? বেশ তো চলছিল, কই আগে তো এমন কিছু শুনিনি কখনো। আগে শোনি বলে আর কখনো যে শুনবে না এমন কথা কোথাও লেখা আছে না? মনে হচ্ছে মহারাজের মাথাটা আচ্ছা করে চিবিয়ে সাধু বাবা ভালোই মালকুড়ি গেঁড়াবে। চোরের মন তো বোঁচকার দিকেই পড়ে থাকবে। আপনি কি আর ভালো কিছু ভাবতে পারবেন? তুমি কি আমার কিছু বললে গোপাল? না না, বলছিলাম যে ওই আশেপাশে তো কত কি হচ্ছে। এবার না হয় আমরা দেখব ওই মহারাজ যতদিন না আসছেন ততদিন মন্ত্রী মশাই ছড়ি ঘোরাচ্ছেন। এই আশ্চর্য! মন্ত্রী মশাই পিত্রাঘাত করবেন, এমন কাণ্ড হলে তো সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। গোপালের যেমন কথা, ছড়ি কেন ঘোরাবো? আমি তো মহারাজের দেখানো পথে মন প্রাণ দিয়ে রাজকার্য পরিচালনা করব। আর আমরা মহারাজ কবে গুরুমন্ত্র নিয়ে ফিরে আসেন তার দিন গুনবো। এই নাও গিন্নি, কাতলা মাছের মাথা, পুঁই শাক, কুমড়ো সব একেবারে বেছে বেছে এনেছি। আজ কিন্তু গিন্নি ওই শাক চচ্চড়ি করতেই হবে। বলি, কি এমন রাজকার্য করতে তুমি যাবে শুনি? কি এমন শুভ কাজ আছে যার জন্যে মাছের মাথা দিয়ে শাক খেতে হবে? আছে আছে গিন্নি, মহারাজ এখন কোনো এক সাধু বাবার খপ্পরে পড়ে গুরুমন্ত্র নিচ্ছেন। তাই আজ থেকে এখন কদিন আমি মহারাজ। ওহ, আমি কি এমনি এমনি লাফাচ্ছি? সে মহারাজে হও আর যাই হও, আজ নয় কাল, কাল নয় পরশু করে আমাকে খালি ভুলিয়েই যাচ্ছ। কিন্তু এবার আমি আর ভুলছি না। তোমায় কিচ্ছু ভুলতে হবে না, আমার সব মনে থাকবে। কে আছো ঘরে? সাধুকে কিছু ভিক্ষা দেবে নাকি? সবে একটা শুভ কাজ করতে যাব বলে মনে মনে তৈরি হচ্ছি, ও নিয়ে এসে দাঁড়ালো। এই যে বাবা, দাও না এই সাধুকে কিছু। ও বাবা, একটু দেশে সাধু বাবা নয়, একেবারে চকচকে সাধু বাবা। তা বাবা কোথা থেকে উদয় হলেন শুনি?
আর যোগ সাধনা সে তো সেই হিমালয়ে। তবে এখানে আমি এসেছি তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে, তাকে গুরুমন্ত্র দিতে। বাবাজি তো আচ্ছা ধরিবাজ, গাছেরও খাবে আবার তলারও কুড়োবে, মানে মহারাজের কাছ থেকে ভালো মতো গেঁড়াবে, আবার তার কাছ থেকে চেয়ে ঝোলা ভরবে। দাঁড়া, ভরাচ্ছি তোমার ঝোলা। এই সাধু কি তবে কোনো ভিক্ষাই পাবে না? তবে এক মুঠো চাল আর একটা আলু, ব্যাস ওই দাও ওর ঝোলা, ওতেই হবে। তোমাদের কল্যাণ হোক, কল্যাণ হোক। কই গো গিন্নি, দাও দাও দাও, ঘ্যাঁট চচ্চড়ি ডালনা যা হোক কিছু একটা দিয়ে চাটি ভাত দাও দেখি, আমার যে বড় দেরি হয়ে যাচ্ছে। তাই বলো তাই বলো, আমি তো ভাবলাম মহারাজ তোমাকে দেখেই একেবারে গদ গদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দেবেন। সে মহারাজ হলে না হয় হতো, তবে মন্ত্রী মশাই কি আর অত সহজে ঘাড় পাতবেন? তোমার যত হম্বি তম্বি সব এখন নেই। হ্যাঁ, যাও না যাও দেখি মন্ত্রী মশাইকে বাগে এনে কেমন গুছিয়ে ফেলতে পারো। হ্যাঁ, তাহার কেমন করে হবে গিন্নি, মন্ত্রী মশাইয়ের সঙ্গে যে আমার একেবারে আদায় কাঁচকলায়। হ্যাঁ, তার মানে তুমি আবার মন্ত্রী মশাইয়ের সঙ্গে ঝগড়া করেছো? হ্যাঁ, ওহ, কি অলক্ষণে কথা রে বাবা। না না দিদা, কোনো অলক্ষণের কথা নয়, বরং লক্ষণ খুব ভালো। আমরা এক্ষুনি নিজের চোখে দেখে এলাম। এই 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 কি দেখে এলি রে তোরা? হ্যাঁ, দেখলাম এক সাধু বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর সবার মঙ্গল কামনা করছেন আর ভিক্ষা গ্রহণ করছেন। আমরা দেখলাম উনি সেনাপতির বাড়ির দিকে যাচ্ছিলেন। এতক্ষণে বোধ হয় সেনাপতির কাছ থেকে চেয়ে চিনতে কিছু জোগাড় করে ফেলেছেন। তোদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ইনি মহারাজের সেই সাধু বাবা যিনি মহারাজকে গুরুমন্ত্র দিতে এসেছেন। ও, তোরা বুঝি বাড়ি বাড়ি গিয়ে কে কোথায় যাচ্ছে, কে কোথা থেকে আসছে সেইটা নজরে নজরে রাখছিস? হ্যাঁ, বলি পড়াশোনা কি শিখে তুলেছিস? না না, সে বললে হয়, পড়াশোনা করেছে, ঘোড়া গাড়ি চড়েছে, তাই আর কিছু করি না করি পড়াশোনা তো করতেই হবে। আমরা তো টাটকা টাটকা দেখলাম আর টলে যাওয়ার পথে দাদুকে সেটা বলে গেলাম। এই চল চল, আমাদের দেরি হয়ে গেলে পণ্ডিত মশাই কিন্তু নড়ার বদলে এক পা তুলে দাঁড় করিয়ে দেবেন। মন্ত্রী তো কোন রকমে কেঁদে কুকিয়ে এক মুঠো দিল। সেনাপতি বলল, ঘোড়া কেনা বেচা করে তেমন কোনো লাভের মুখ দেখেনি, তাই একটা আধুলি দিয়ে বিদেয় করল। অমাত্য একটা আধুলি দিল বটে, তবে তাও আবার অচল। আবার বলল এই দিয়ে নাকি নুন তেল ডাল সব কিনে নেওয়া যাবে। যাই এবার পণ্ডিতের কাছে গিয়ে দেখি সে আবার কি গল্প শোনায়। চারে কে চার দুগুণে 8, 3 4 12। পণ্ডিত মশাই আমাকে চিমটি খাচ্ছে। মিথ্যে কথা, ওই আমার চুল ধরে টানছে। পণ্ডিত মশাই, এই দেখুন না, আপনার টিকিতে একটা টিকটিকি টুকি করছে। এই কে কোথায়? ছোড়াগুলো দেখছি চালিয়ে মারলো। দাঁড়া, কান ধরে দাঁড়া। পড়াশোনা উঠিয়ে দিয়ে তোলে তো দেখছি কান ধরে উঠবোস চলছে। এই সাধু বাবা আবার বলানি কমানি এখানে কখন এসে হাজির হলেন? এখানে কি চাই? আমি এসেছিলাম কিছু দান সংগ্রহ করতে, তাই যদি। ও তাই বলুন, সেই জন্যই এখানে ঘুরঘুর করছেন বুঝি? তা সাধু বাবার কোথা থেকে আসা হচ্ছে শুনি? আমি আপাতত মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকেই আসছি। ওনাকেই মন্ত্র দিতে এসেছি আমি। ওরে বাবা, তবে আর আমি কি দেব আপনাকে? আমি তো বরং খবর নেব কেমন করে কি জোগাড় হলো ওখান থেকে। বেশি হলে এই দরিদ্র ব্রাহ্মণকেও না কিছু দিয়ে যাবেন। এই মরেছে, এ তো দেওয়ার বদলে নেওয়ার কথা বলছে। তবে কি কিছুই পাবো না আমি? এসেছেন তখন খালি হাতে কি আর ফেরানো যায়? এই নিন দুটো বাতাসা, পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে চিবিয়ে জল খেয়ে নেবেন।
ওহ, কাদের কাদের কাছে গিয়ে হাত পাচ্ছি কে জানে। বিজ্ঞানী নিজের আবিষ্কার করা একটা বড়ি দিয়ে বলল, থোড় বড়ি খাড়া দিয়েই খাওয়া দাওয়া সারা যায়। তাই এর থেকে বেশি কিছু দেওয়ারও নেই আর নেওয়ারও নেই। এ কি, এ যে দেখি সাধু বাবা, এনার কাছেই মন্ত্র নেবেন নাকি আমাদের মহারাজ? একদম ঠিক, একদম ঠিক। আমি মহারাজের কাছেই এসেছি, তবে এখন আমি পথে পথে দান গ্রহণ করতে বেরিয়েছি। মহারাজের কাছেই যখন আতিথেয়তা গ্রহণ করেছেন, তবে আর দানের কি প্রয়োজন? ঠিকই তো বলেছ রাজবৈদ্য, মহারাজ দেবেন কাঁড়ি কাঁড়ি, তাতেই হবে ঝোলা ভারী। না 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 না, আমি সাধু সন্ন্যাসী মানুষ, এই ভিক্ষাবৃত্তি করেই তো চলে আমার, তাই স্বভাববশতই বেরিয়ে পড়েছি। সে না হয় ভালোই করেছেন, তবে ঘোরাঘুরি করে এমন কিছু জোগাড় হলো কি? হয়েছে কিছু কিছু, তবে আরো কিছুর জন্য আমি তোমাদের কাছেই হাত পাচ্ছি। এ কি জ্বালা, থালা ভর্তি আনাজ দেখে বলেন দেনা দেনা। না না না, আপনাকে যদি দিয়েই দিই তবে আমার চলবে কি করে ভাই? তাই আপনিও যান, আমিও যাই। তা কিছুই কি পাবো না? এতই যখন চাইছেন এই নিন। তখন এই নিন একটা ছোট্ট দেখে আলু। বাবা, আমিও তেমনি চালু। আমি আর কি দিই, আমি বরং এই এক পুড়িয়া ভেষজ চূর্ণ দিয়ে দিচ্ছি। এটা খেলে খাওয়ার পরে হজম হবে অতি সহজে। চেয়ে চিনতে তবে এই জুটলো এতক্ষণে। দেখি দেখি আর একটু এগিয়ে দেখি। বলি খেতে দাও বলে তো সারা পাড়া মাথায় করে ফেললে, আর খাওয়া যেই হয়ে গেল তখন বসে বসে গায়ে হাওয়া লাগাচ্ছ। হাওয়া লাগাচ্ছি না গিন্নি, বরং হাঁ করে বসে ভাবছি কি দিয়ে কি খেলাম। শুধু দাদুকে খাওয়ালেই হবে, আর দাদুর এই সৈন্যবাহিনীর কি হবে? দাদু খেলে আমরাও খাবো, আনন্দে বগল বাজাবো। এই রাজন একেবারে তককে তককেই ছিল। তাহলে বুঝে একেবারে খাল কেটে ঢুকে পড়েছে। খাল কেটে তো কুমির ঢোকে, আমরা কি তাই নাকি? নাও গিন্নি, এবার সামলাও। একটা বেফাস কিছু বলেছে তো রক্ষে নেই, একেবারে ক্যাঁক করে ধরবে। দাও দাও, কি উত্তর দেবে দাও। আমিও তো তাই বলছি বাবা, দাও দাও, কি দেবে দাও। তিনি তো সেই সাধু বাবা, তিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। বাবা যখন নিচে থেকেই আমাদের বাড়ি এসেছেন, তখন আসুন একটু না হয় জিরিয়ে নিন, আমি বরং একটু জল বাতাসের ব্যবস্থা করি। তবে এমন সময় যখন গরিবের বাড়িতে এসেছেন, তখন দুপুরে দুমুঠো না খাইয়ে কিন্তু ছাড়ছি না। না 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 না, তার আর কি দরকার, আমি তো মহারাজের কাছেই এসেছি, সেখানেই ফিরে গিয়ে না হয় একটু চালে ডালে ফুটিয়ে নেব। তা বললে তো হবে না, সাধু বাবাকে সেবা করার সুযোগ মহারাজ একা কেন পাবেন? আমাদের যেমন সাধ্য আছে তেমন করেই না হয় করব। দেখেছিস দাদু আর দিদা কেমন অতিথি সেবা করার জন্য ছটফট করছে? তাই তো দেখছি। আপনি এখন এখানেই বিশ্রাম করুন কেমন? আর চাল ডাল আনাজপাতি যেমন যা আছে সেসব না হয় পোটলা বেঁধে ব্যবস্থা করে রাখছি, যাওয়ার সময় নিয়ে যাবেন। না 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 না, তার আর কি দরকার। আর আমি যদি সব বেঁধে ছেড়ে নিয়ে যাই তবে তোমাদের কি থাকবে বাবা? কেন, আপনার আশীর্বাদ ওটা যদি মাথার উপরে থাকে তবে আমাদের আবার ঠিক জুটে যাবে। আরে এই বলি, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এই নে নে নে, এই সাধু বাবাকে বসার ব্যবস্থা করে দে। মনে হচ্ছে মহারাজের মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। সারা দিন কি যে করলেন কে জানে, এবার রাতেও কি সব ফন্দি ফিকির আটছেন বসে বসে। কি হলো রানী? আরে নিজের মনে কি বিড়বিড় করছো? আমি তো জোরে জোরেই বলছি, আপনি যেন ওই কৃপণ খুঁজতে একেবারে দিন রাত এক করে ফেলছেন। না 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 না, ব্যাপারটা বেশ ভাবিয়েছে আমাকে রানী, তাই ওটা নিয়ে লেগে আছি। সারা দিন তো লেগে থাকলেন, তারপরে আবার রাতেও একটু বিশ্রাম নেবেন না মহারাজ? সবার কাছ থেকে শুধু দান গ্রহণ করলে হবে?
তাদের তো দিতেও হবে কিছু। আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি বেশ বুঝতে পারছি কাল রাজসভায় বেশ একটা শোরগোল হবে। কি সভা আলো করে বসার বদলে সবাই যেন মুখ কালো করে বসে আছে। হ্যাঁ, তা ব্যাপারটা কি? ব্যাপার আর কি হবে, সবাই নিজের নিজের জ্বালা নিয়ে জ্বলছে। এই যেমন মহারাজ কেমন সাধু বাবার কাছে মন্ত্র নেওয়া ছেড়ে হাজির হয়ে গেলেন আবার। না তাতে আর কি হয়েছে, তবে সাধু বাবা কি মাঝপথে আপনাকে ফেলে রেখেই হাওয়া হয়ে গেলেন নাকি মহারাজ? সে কথা না হয় বলছি, তবে তার আগে কেমন কি জ্বালা সেটা তো শুনি। কাল দিনে রাতে যা হলো, আমারও শুধু কপাল চাপড়াতে ইচ্ছে করছে। আমার তো মনে হচ্ছে ওই সাধু বাবা নিশ্চয়ই কোনো জাদু জানেন। তা কিরকম কি জাদু দেখালো শুনি। দেখবে আবার কি, যেমন যা দিলাম গুনে তাই ফিরে এলো দেখি অনুরূপে। একদম ঠিক বলেছে। আমি যেমন পুড়িয়া দিয়েছিলাম ঠিক তেমনই একটা পুড়িয়ায় সোনার গুঁড়ো মুড়ে কে যেন আমার ঘরে ফেলে এসেছে। আমি দুটো বাতাসা দিয়েছিলাম, ঠিক তেমনই দুটো সোনার টুকরো পেলাম ঘরে। আমিও তো এক মুঠো চাল আর আলুর পরিমাণ মতো সোনার টুকরো আর গুঁড়ো গাঁড়া পেলাম। আরে গোপাল, তুমি কি পেলে? মানে তোমার সঙ্গেও এমন কিছু হয়নি বুঝি? আগে আমি ঝোলা ভরে যেমন দিয়েছি তেমনই ঝোলা ভরে পেয়েছি মহারাজ। বাবা বাবা বাবা, কিন্তু মানে তুমিও তো সবার মতো একটু আধটু দিয়েই হাত ছেড়ে ফেলতে পারতে। মহারাজ, দেওয়ার আনন্দ তো পাওয়ার থেকে অনেক বেশি, তাই সাধু বাবাকে দেওয়ার ব্যাপারে আমি আর আমার গিন্নি দুবার ভাবিনি। সাবাস গোপাল, সাবাস। এই চিন্তা ভাবনা যদি বাদ বাকি সবাই করত, তাহলে আজ আর তাদের এইভাবে হায় হায় করতে হতো না। সে আর বলতে, আমি যদি ওই অচল আধুলির বদলে ওই বেশি বেশি করে খুচরো দিতাম, তবে কারি কারি মোহর পেতাম। ইস, সবাই যখন সার সত্যটা বুঝেই গেলে, তবে আর একটা সত্যি শোনো, ওই সাধু আর কেউ নয়, তোমাদের এই মহারাজ। তোমাদের মধ্যে কে কেমন কৃপণ সেটা জানার জন্যেই আমি সাধুর বেশেই তোমাদের পরীক্ষা নিয়েছি। আর বেশ ভালোভাবেই বুঝেছি কারা কৃপণ আর কে দানি। আপনি আমার বুদ্ধির তারিফ করেন মহারাজ, তবে এবার যে আপনার বুদ্ধিরও তারিফ করতে হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।